এই ঘটনাটি মূলত এই আমিরুল ইসলাম আশিক ভাই উনি ওনার বাবার কাছ থেকে শুনেছিলেন, আর ওনার বাবার কাছ থেকে যেভাবে শুনেছিলেন উনি সেভাবেই বলার চেষ্টা করেছেন বলে আমাদেরকে উল্লেখ করেছেন। ঘটনাটি ঘটে বগুড়া জেলার মাদলা ইউনিয়নের দরিনন্দ নামক একটি গ্রামে, আর ঘটনাটির সময়কাল 1980 সালের পরের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম কালু। আসলে লোকজন তাকে এই নামেই ডাকে, তার আসল নাম কি এটি অনেক লোকই জানতো না। আর স্থানীয় তালুকদার বাড়ি নামে একটি প্রভাবশালী পরিবার ছিল, তাদের অনেক ভূ সম্পত্তি ছিল। এই তালুকদার বাড়িতেই এই কালু কাজ করত, মূলত ক্ষেত খামারের কাজগুলোই কালু করত। ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল চলছিল। ওই গ্রামটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই সময় মানে 80-র দশকের দিকে এখনকার মতো এত সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না, যার কারণে লোকজন পায়ে হেঁটেই শহরের দিকে আসা যাওয়া করতেন আর কি। গ্রামের অন্য যে চাষিরা ছিল বা অন্যান্য যে কৃষক পরিবাররা ছিল বা গৃহস্থ পরিবার ছিল, তারা শীতকালে মূলত ফুলকপি এবং বাঁধাকপি এই দুটি চাষ করতেন, মানে এই দুটি কপির চাষ করতেন। আর এগুলো তারা সারাদিন কাটাকাটি করার পরে সুন্দর করে তাদের মতো করে একটা সুন্দর একটা প্যাকেজিং সিস্টেম করে নিতেন এবং ফজরের নামাজের পর সবাই শহরের উদ্দেশ্যে রওনা দিতেন আর ঢাকার গাড়িতে তুলে দিতেন। ওই জিনিসগুলো ঢাকার বিভিন্ন বড় বড় বাজার, স্পেশালি কারণ বাজার, শ্যাম বাজার, তো এই রকম বাজারগুলোতে চলে আসতো, বিভিন্ন আড়তে চলে আসতো। তো এটা মূলত ওখানকার ম্যাক্সিমাম চাষিরাই এভাবে সবজিগুলো বিক্রি করতেন। আর সাধারণত চাষিরা একসাথে কয়েকজন মিলে বের হতেন। তো এমনই এক রাতে একটি ঘটনা ঘটে ওই কালুর সাথে। রাত আনুমানিক কয়টা বাজে তখন কালু জানতো না। হঠাৎ করে কালুর ঘুম ভেঙে যায়। তো তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, এতক্ষণ ঘুমালাম, কেউ তো আমাকে ডাকলো না, আমাকে কি আমার পরিচিত জনরা না নিয়েই আজকে চলে গেল নাকি শহরের দিকে। তো উনি ঘুম থেকে উঠে পড়েন এবং উঠে যখন ঘরের বাইরে যান তখন দেখেন বাইরে তখনও বেশ অন্ধকার। উনি ভাবেন ফজর আজান হয়ে গেছে, হয়তো একটু পরেই সকাল হয়ে যাবে, তো অন্ধকার রয়েছে, এখন আর একটু ঘুমাবো না, থাক, ঘুমানোর দরকার নাই, যেহেতু উঠেই পড়েছি আমি চলে যাই। যেহেতু ওনাদের যেই একটা বিশেষ প্যাকেজিং সিস্টেম, এটাকে ওনার স্থানীয়ভাবে ভার বলতো, ভার। তো ওনার ওই কপির ভার নিয়ে উনি শহরের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির অন্য সদস্যদেরকেও তারা উনি ডাকেননি, কারণ তখনও তো আসলে সকাল হয়নি। চিন্তা করলেন যে ঠিক আছে, আমার পরিবার বা পরিবারের অন্য সদস্য যারা আছে তারা ঘুমাক। তো উনি রওনা দেন। এদিকে কয়টা বাজে উনি কিন্তু জানেন না। তবে তথ্য যতটুকু পাওয়া গিয়েছিল পরবর্তীতে, তখন রাত প্রায় 3টা কি 3:30 এরকম বাজে। তো যাই হোক, উনি বাইরে বের হন। বাইরে বের হয়ে উনি হাঁটা শুরু করেন। তার বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে, কিলোমিটার না, 10 মিনিট হেঁটে গেলে একটু দূরে একটি বাগান পড়ে, আর ওই বাগানের মাঝখান দিয়ে রাস্তা। তো উনি সামনের দিকে আগাবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটি বড়সড় কালো বিড়াল ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি যতই এগোচ্ছেন ওই বিড়ালটা কিন্তু এখান থেকে নড়ছে না, স্থিরভাবে দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না তার আগমন দেখেও। বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছিল ওই বিড়ালটি আসলে কালু সাহেবের জন্যই অপেক্ষা করছিল। বিড়ালের মধ্যে খুব একটা গাম্ভীর্য, ধীর স্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। যতই কাছাকাছি আসুক না কেন ওই বিড়ালটির মধ্যে কোনো ধরনের ভাবান্তর হয় না, সে একচুল নড়েও না। এদিকে এই কালু সাহেব তিনি চিন্তা করলেন এই বিড়ালটি বসে আছে কিন্তু একটু নড়াচড়া করছে না। তো উনি কি করেন, ওই বিড়ালটির সাইড দিয়ে চলে যান। ওই বিড়ালটিকে তিনি প্রথমে কিছু বলেন না, কিন্তু যখনই দেখেন যে বিড়ালটি সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে ওই সময় বিড়ালটি যে কাজটি করে সেটা হলো বিড়ালটি লাফ দিয়ে এসে বিড়ালের সামনের 2 পা দিয়ে ওই কালুর পা জড়িয়ে ধরে। মানে আক্রমণ করেনি বা আঁচড়ও দিচ্ছিল না, কিন্তু পা জড়িয়ে ধরে এবং পায়ের সাথে ঝুলে থাকে, কোনোভাবেই তাকে সামনে এগোতে দেয় না। তখন
এই কালু যে কাজটি করে, যে সে খুব বিরক্ত হয়, চিন্তা করে যে এই আপদটা আবার কোত্থেকে এলো, আমাকে দ্রুত শহরে যেতে হবে, সবজি বিক্রি করতে হবে। সে আসলে অত সাত পাঁচ ভাবে না, সে চিন্তা করে বিড়ালকে আমার পা থেকে ছাড়াতে হবে। সে যে কাজটি করে, মানে যে পায়ে ওই বিড়ালটি জড়িয়েছিল আর কি, সে ওই পা উঁচু করেই মানে সজোরে একটি কিক মারে, মানে একটা ঝাড়া দেয় আর কি। তো যখন ঝাড়া দিয়েছে বা কিকের মতো মেরেছে, তখন তার পায়ের সামনের অংশটা ওই বিড়ালের পেটে লেগেছে, এটা সে ফিল করেছে। এবং সে যখন জোরে পাটা কিকের মতো মেরেছে, তখন বিড়ালটি দূরে গিয়ে একটি গাছের সাথে বাড়ি খায়, কারণ রাস্তার পাশে একটি গাছ ছিল, গাছের সাথে বাড়ি খায়। এবং বাড়ি খেয়ে বিড়ালটি শব্দ করে ওঠে, মানে সে প্রচন্ড ব্যথা পেয়েছে এমন একটি শব্দ। এবং এরপরে ওই বিড়ালটিকে সে আর দীর্ঘ পথের মধ্যে কোথাও দেখে না। আর উনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তারপরে উনি কিন্তু বিষয়টা অস্বাভাবিকভাবে নেননি, একদম স্বাভাবিকভাবে নিচ্ছিলেন। উনি এগোতে এগোতে কুত্তাগাড়ি নামক একটা জায়গা আছে, স্থানীয় নাম আর কি, অ্যাকচুয়ালি সেটার নাম কি এটি আমাকে লেখেননি। তো ওই জায়গাটাতে একটা সময় নাকি অনেক ভয় ছিল, দিনের বেলাতেও মানুষ ওই জায়গাতে সহজে যেতে চাইতো না, আর সন্ধ্যার পরে তো প্রশ্নই নেই। আর ওই দিক দিয়ে যাওয়ার সময় আশেপাশে অসংখ্য তাল গাছ রয়েছে, প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা, দুপাশে অসংখ্য তাল গাছ রয়েছে। তিনি যখন হাঁটতে হাঁটতে ওই কুত্তাগাড়ি জায়গায় প্রবেশ করেন, তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে লম্বা একজন সুদর্শন ব্যক্তি, সাদা জুব্বা পরা, তার সামনে এসে দাঁড়ায়। তো কালু চমকে ওঠে। তো জুব্বা পরা লোকটি কালুকে উদ্দেশ্য করে বলেন, তোর সামনে তো ভয়ঙ্কর বিপদ রে, তুই আর এক চুলো সামনে আগাবি না, সোজা ঘুরে তোর বাড়িতে চলে যা। যখন সামনে এরকম হঠাৎ করে অপরিচিত এমন একটা মানুষকে সে দেখে, ওই শীতের মধ্যেও কালু প্রচন্ড ঘামা শুরু করে। কালু কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, এবং উনি এই সমস্ত টুকটাক সমস্যাগুলোতে আসলে ভয় পেতেন না, একদম স্বাভাবিকভাবেই নিতেন। তো উনি যে কাজটি করেন, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং সামনেও ফু দেন। উনি দেখেন ওই জুব্বা পরার লোকটি আর নেই। তো উনি ভেবেছেন যে ঘটনাটা এখানেই শেষ, আর এরকম রাতের বেলা টুকটাক ঘটনা ঘটেই। তবে মূল ঘটনাটা আসলে এখান থেকেই শুরু, যে ওনার যে সমস্যাটা। উনি যখন কুত্তাগাড়ি পার হয়ে নিশ্চিন্তপুর নামক একটা জায়গা, এই নিশ্চিন্তপুরের বর্তমান নাম হচ্ছে ঢাকন্তা, এইখানে যখন প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে সাদা চুল এবং পরনে সাদা শাড়ি পরিহিত একজন মহিলা কুয়া থেকে পানি তুলে গোসল করছে। এই কুয়াটা ওই আশেপাশে 2-3 গ্রামের লোকজন ব্যবহার করত খাওয়ার পানির জন্য বা বিভিন্ন কারণে। ওই কুয়াটা কিন্তু খুব ভালো করেই কালু চিনত। তো কুয়ার পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই মহিলা বলে ওঠে, কিরে কালু, এত নিষেধ করা হলো, তুই কারো কথা শুনলি না? তুই অসময়ে বাড়ি থেকে বের হয়েছিস। ভুল সময় বাড়ি থেকে বের হলে অনেক বিপদ আপদ ঘটে। তোর ভালোর জন্য এতগুলো ঘটনা ঘটিয়ে আমরা তোকে বাড়িতে ফেরানোর চেষ্টা করলাম, তুই তো কথাই শুনলি না, বরং তুই কি কাজটা করলি? তুই আমার ভাইকে এত জোরে আঘাত করলি যে ওর অবস্থা সংকটাপন্ন। এই কাজটি তুই কেন করলি? সামনে কি বিপদ আছে বা না আছে সেটা তো পরের বিষয়, এখন বল এই কাজের জন্য তোকে কি শাস্তি দেব? তুই তো খুব সাহসী মানুষ, তোর তো অনেক অভিজ্ঞতা, এই কাজটি কেন করলি? এদিকে কালু সে দেখতে পাচ্ছে যে ওই মহিলাটি ঘুরে মানে পিঠটা পেছন দিকে, ওই মহিলা কথা বলছে, বেশ কর্কশ কণ্ঠ, মোটা কণ্ঠ, কিন্তু ওই মহিলার মুখ সে দেখাচ্ছে না। কিন্তু ওই মহিলাটি যখন বলে ওঠে যে বল এখন তোকে কে বাঁচাবে? তোকে তো আমরাই বাঁচানোর জন্য এসেছিলাম, এইবার তোকে কে বাঁচাবে? এই বলে ওই মহিলাটি যখন ঘুরে তাকায়, তখনই ওই কালু প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে। ও মাগো বলে চিৎকার দেয়, তার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তো কিছু সময় পরে গ্রামের অন্য কৃষকরা যখন তাদের ওই সবজি নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভোরবেলাতে, তখন ওই চাষিরা কালুকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়।
তখন যেহেতু সবাই কাজে যাচ্ছিল, তা ওখান থেকে ধরাধরি করে তাকে উঠিয়ে পাশের একটি গ্রামে না মানে বাড়িতে বুঝিয়ে দিয়ে যায় যে একে এখানে পাওয়া গেছে, আমরা তো সবজি নিয়ে যাচ্ছি, দ্রুত যেতে হবে, না তো ট্রাক ছেড়ে দেবে। তো ওনারা ওখান থেকে চলে যায়। তখন তার যখন জ্ঞান আসে, তখন তিনি দেখতে পান যে তাকে ওই তালুকদার বাড়িতে নিয়ে আসা হয়েছে। মানে তার সেন্সলেস অবস্থাতেই লোকজন যখন বোঝে যে এ তো তালুকদার বাড়ির লোক, তখন তারা তাকে তালুকদার বাড়িতে দিয়ে যায়। আর সেন্স আসার পরে সে তালুকদার বাড়িতে নিজেকে আবিষ্কার করে, আর কি ঘটনা ঘটেছে সে মোটামুটি সবাইকে বলে। কিন্তু ওই দিন সন্ধ্যায় তার এমন জ্বর শুরু হয়, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তালুকদার বাড়ি থেকে চেষ্টা করা হচ্ছিল তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করানোর জন্য, তাদের যেটা দায়িত্ব ছিল, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করলেও এই কালু কিন্তু সুস্থ হচ্ছিল না। সপ্তাহখানেকের মধ্যে কালুর শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন ঘটে, শুকিয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়, কোনো কাজই করতে পারতো না। সে সুঠাম দেহি কালু কয়েক সপ্তাহের মধ্যে এমন হয়ে যায় যেন একটা জীবন্ত কঙ্কাল হেঁটে যাচ্ছে। তো পরবর্তীতে হুজুর দেখানো হয়। শুরুতে আসলে এই বিষয়গুলো মানে তালুকদার বাড়ির লোকেরা তার ডাক্তারি ট্রিটমেন্ট করিয়েছিল, পরবর্তীতে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখানোর পর হুজুর বলেন যে তুমি যে কাজটি করেছো খুবই একটা ভয়ানক কাজ করে ফেলেছো। তুমি লাঠি দিয়ে যে বিড়ালটাকে ফেলে দিয়েছিলে ওইটা আসলে ভালো ছিল, কারণ তুমি অসময়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে, সামনে ভয়ানক কিছু পিশাচ জিন ছিল যেগুলো তোমার অনেক বড় ক্ষতি করত। এই কারণে ভালো জিনগুলো তোমাকে বারবার ফেরানোর চেষ্টা করছিল। তুমি যখন ওই লাঠি দিয়ে ফেলে দিয়েছিলে, ওই জিনটি আসলে বয়সে কম ছিল। তোমার লাঠি খেয়ে সে প্রচন্ড ব্যথা পায় এবং সে মারা যায়। আর এর প্রতিশোধ হিসেবেই ওই জিনেরা তোমার উপর চড়াও হয়েছে। তখন সবাই বলে যে তাহলে ওই জিনদেরকে একটু বুঝিয়ে বলুন যে ও তো ইচ্ছা করে করেনি। তো ওই জিনদেরকে হুজুর তার জিনের মাধ্যমে কমিউনিকেশন স্থাপন করতে সক্ষম হন, কিন্তু ওই জিনেরা জানান যে আমরা তার ভালোর জন্য করেছিলাম, কিন্তু সে কাজটি ভালো করেনি। আর যেহেতু সে মেরে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, আমরা ওর জীবন নিয়েই ছাড়বো। এর থেকে আর কোনো হবে না, এর কোনো সমাধান নাই। আমরা তোর ক্ষতি করার জন্য আসি নাই, ওর ভালোর জন্য এসেছে। ওর তো বোঝা উচিত ছিল আমরা যদি আমাদের রূপে তার সামনে আসতাম তাহলে তো ভয়ই মারা যেত। আমরা তো সেটাও করিনি, প্রথমে তো বিড়ালের বেশে এসেছি, ওই বিড়ালটা তাকে আক্রমণও করেনি। তারপরে আমরা আমাদের বেশে এসেছি, তাও একটা ভালো চেহারার মানুষের রূপ ধরে, যাতে করে ভয় না পায়। তারপরেও কথা শোনে নাই। আমাদের একজনকে আঘাত করার পরেও আমরা চেষ্টা করেছি, সে কথা শোনে নেই। ও তো আমাদের কোনো উপকারের মূল্যায়ন করেনি, সুতরাং ওকে মরতেই হবে। যাই হোক, হুজুর অনেক বুঝিয়ে শুনিয়ে জিনদেরকে ওই সময়ের মতো তাড়িয়ে দেন, কিন্তু জিনরা বলে যায় যে সুযোগ পেলে আমরা কিন্তু ছাড়বো না। এই ঘটনার মাস তিনেকের মধ্যে কালু আবার আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, তার বডি আবার স্বাভাবিক হতে শুরু করে। এর মধ্যে সে একটি পুকুরে মাছ ধরতে নামে দিনের বেলা। ওই পুকুরের নাম হলো দামাগাড়ি। আর সে যখন ওই পুকুরের মধ্যে নামে, ওই পুকুরে কিন্তু খুব বেশি পানি ছিল না, কাদা ছিল আর কোমর পর্যন্ত পানি ছিল। এর মধ্যেই কালুকে ওই কাদার মধ্যে পাওয়া যায়, কিন্তু মৃত অবস্থায়। কিভাবে মাছ ধরতে গিয়ে সে কাদার মধ্যে ঢুকে আর উঠতে পারেনি এটি কেউ বলতে পারে না। তবে সবাই ধারণা করে যে কালুকে ওই জিনেরাই হত্যা করেছে সুযোগ পেয়ে। তারা হত্যার বদলে হত্যা, তারা প্রতিশোধ নিয়েছে। তো প্রিয় লিসেনার্স, একটি বিষয় এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, সেটি হলো যে কখনো যদি দেখি এই ধরনের ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পর কোনো কারণে আমরা এমন কোনো প্রতিবন্ধকতা পেলাম, বিশেষ করে এই যে এই ধরনের কোনো বিড়াল বা কিছু আমাদের পথ আগলে দাঁড়িয়ে যেতে দিচ্ছে না, আমাদের উচিত সেখান থেকে ফেরত আসা, যদি সেটা আমাদের কাছে খুব বেশি অস্বাভাবিক রকমের মনে না হয়। এই সম্পর্কিত একটি ছোট্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি আগে আমি বলেছি কিনা আমি ঠিক জানি না। আমার এক নানা ছিলেন, তার নাম হলো ডক্টর শামসুর রহমান। উনি মারা গেছেন বছরখানেক হলো। তো উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। উনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং মিশর থেকে উনি ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন। উনি যখন রাজবাড়ির
ওনার বাড়ি রাজবাড়ি, এবং রাজবাড়ির বেলগাছি নামক একটি গ্রামে। তো ওই বেলগাছি থেকে উনি রাতের বেলা একদিন ফিরছিলেন, মানে আর একটা গ্রামে যাচ্ছিলেন ওনার আর এক আত্মীয় বাড়িতে। তো উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তার সামনে একটি বড় বিড়াল দেখতে পান। তো উনি মানে যেহেতু খুব এডুকেটেড একজন মানুষ ছিলেন, উনি এসব জিন ভূত এগুলো বিশ্বাস করতেন না, আর বিড়ালও উনি খুব একটা পছন্দ করতেন না। তো উনি রাস্তার মাঝখানে একটা বিড়াল দেখতে পান। তো বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল। তো উনি বারবার ওই বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। তো একটি পর্যায়ে কি হয়, বিড়ালটি সাঁ করে দৌড় দিয়ে সামনে চলে যায়। তো উনি চিন্তা করলেন যাই হোক, আপদ বিদায় হয়েছে। উনি বেশ প্রায় 1/4 কিলোমিটার হাঁটার পরে আবার ওই বিড়ালটি দেখতে পান। তিনি দেখেন ওই বিড়ালটির সামনে ভয়ানক একটি সাপ মরে পড়ে আছে এবং বিড়ালটির মুখে রক্ত। তার মানে হচ্ছে এই সাপটি সামনে অপেক্ষা করছিল কোনো কারণে, বা সেটি স্বাভাবিক সাপও হতে পারে বা অন্যরকম কিছু হতে পারে। তো এই বিড়ালটি ওনার ওই পথ থেকে ফেরানোর চেষ্টা করছিল। উনি যখন কোনোভাবেই সেটা মানছিলেন না, এই জন্য বিড়াল আগে চলে গিয়ে ওই সাপটিকে হত্যা করে। তো উনি যখন এইটি দেখেন, দেখার পরে ওই বিড়ালটি কি করে, রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে চলে যায়। ওই মাঠের আশেপাশে কিছু বাড়ি ছিল, তখন রাত কিন্তু অনেক। উনি ওই বিড়ালের পিছু পিছু যাওয়ার চেষ্টা করেন। ওই রাতের বেলা গ্রামের মানুষদেরকে বিভিন্ন বাড়ি থেকে ঘুম থেকে টেনে তোলেন যে এরকম একটা বিড়াল, এই ঘটনা ঘটেছে মাত্র, এই ধরনের কোনো বিড়াল তোমরা দেখেছো কিনা। কেউ বলতে পারে না যে না, তো এই ধরনের বিড়াল আমরা তো সচরাচর দেখি না। উনি পরবর্তী দিন সকালবেলা ওই বিড়ালটাকে অনেক খুঁজেছেন, অনেক, কিন্তু ওই বিড়ালটি উনি আর কখনোই দেখতে পাননি। এবং ওই গ্রামের সকলে বলেছে এই টাইপের বিড়াল বা এরকম সাইজের বিড়াল বা এই রঙের বিড়াল তারা এই গ্রামে দেখেননি। দেখলে তো অবশ্যই কেউ না কেউ বলতো। পুরো গ্রাম উনি চষে ফেলেছিলেন, কিন্তু উনি বিড়ালটিকে আর পাননি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা ঘটার পর উনি এই প্যারানরমাল কিছু বিষয় বিশ্বাস করা শুরু করেন। এই বিষয়টি উনি আমাকে অনেক আগে বলেছিলেন, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। শেয়ার করেছেন রবিউল সরকার। তিনি শেয়ার করেছেন ঢাকা থেকে, এবং এটি তার ছোটবেলায় ঘটে যাওয়া একটি কাহিনী। তখন তার কৈশোর ছিল 80-র দশকের একটি কাহিনী, এবং আমি চলে যাচ্ছি রবিউল সরকারের কাহিনীতে। রবিউলের বাড়ি ছিল হচ্ছে খুলনাতে, এবং তখনকার সময় রবিউলরা প্রায়ই যাতায়াত করতো লঞ্চে, এবং সেই সময় ছোট ছোট লঞ্চ যেত তাদের অঞ্চলে, চলতো এখান থেকে ঢাকার সদরঘাট থেকে তারা যেত। তো এরকমই একদিনকার কথা, রাত হয়েছে তখন, বেশ রাত, তখন 8টা বাজে, এরকম বাজে। এরকম সময় রবিউলের রওনা দেওয়ার কথা, এবং রবিউল তার মায়ের সাথে রওনা দিলেন, এবং তারা দুজনে, মা এবং রবিউলের আম্মা এবং রবিউল, মোটামুটি প্যাক আপ করে তারা চলে গেলেন লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে গিয়ে দেখলেন যে যেই লঞ্চটা তাদের অঞ্চলে ছেড়ে যায়, সেই লঞ্চটা মোটামুটি 2টো লঞ্চ মনে হয় ছাড়তো তখনকার সময়। তো 2টো লঞ্চের মধ্যে একটা ছেড়ে গেছে, একটাই মাত্র আছে। এবং তখনকার লঞ্চ কিন্তু খুব একটা বড় ছিল না, এখন যেমন বিশাল আকৃতির লঞ্চ এসছে, তখন সেরকম ছিল না, দোতলা লঞ্চ ছিল। তো দেখলো যে একটাই লঞ্চ আছে, এবং সেটাতে ওপরের যে কেবিন, সেই কেবিনের কোনো সিট নেই, কেবিনগুলো ভরে গেছে। যেটা আছে সেটা হচ্ছে নিচে রবিউলদের উঠতে হবে, এবং লঞ্চের নিচতলায়, এবং শেষ পর্যন্ত আসলে উপায়ন্তর না দেখে, এবং রবিউলদেরকে অপশন দেওয়া হলো যে পরবর্তীতে একটা জায়গায় গিয়ে সেখান থেকে খালি হবে কিছু কেবিন, সেখানে হয়তো তারা উপরে উঠতে পারে। তো যাই হোক, রবিউলরা সেই লঞ্চে উঠে গেল এবং তারা যাত্রা শুরু করলো। তো লঞ্চ যাচ্ছে, এবং সেই সন্ধ্যা থেকে রাত পার হলো, এবং তারা দিনের বেলা, পরদিন বিকেলের দিকে একটা জায়গায় আসলো লঞ্চ, দুপুরের পরে একটা জায়গায় আসলো লঞ্চ। সেখানে এসে অনেক যাত্রী নেমে গেল, এবং যাত্রী নেমে যাওয়ার পরে সেখানে লঞ্চের মধ্যে কিছু মানুষ উঠলো, এবং যারা নেমে গেল তারা কেবিন থেকে নেমে গেল।
এবং কেবিন থেকে নেমে গেল এবং তাদের কেবিন কিন্তু উপরে খালি হয়েছে। আর রবিউল তার মায়ের সাথে কথা বললো, তার মা বলল যে আমাদের আর বেশি যাত্রা বাকি নেই, আমাদের আসলে উপরে ওঠার কোনো প্রয়োজন নেই, আমরা এখানেই থেকে যাই, আমরা যেহেতু এখানে আছি নিচে এখানেই থেকে যাই। তো উপরে অনেক যাত্রী নেমে গেল এবং আরো কিছু মানুষ উঠলো এবং দেখা গেল যে লঞ্চ ছাড়লো সেই সময়। তো এরকম করে সারাদিন কিন্তু রবিউলের বেশ ভালোই কেটেছে। সে লঞ্চের ভিতরে হেঁটে চলে বেরিয়েছে এবং নদী দেখেছে, আশেপাশের গ্রাম দেখেছে। যখন নাকি পরদিন সন্ধ্যার সময়, পরদিন সন্ধ্যার আগে দিয়ে মানে বিকেলের দিকে দেখা গেল লঞ্চটা বড় নদীতে উঠলো, বেশ বড় নদী, এবং সেখানে বেশ ঢেউ আছে, লঞ্চ বেশ দুলছে এবং দেখা গেল যে একসময় অন্ধকার হলো। তো রবিউল যেটা করলো, সে লঞ্চের ডেকে উঠে আসলো এবং ডেকে উঠে এসে সে আস্তে আস্তে সামনের দিকে এসে উপরের দিকে উঠলো, দোতলায়। তো দোতলায় যখন উঠলো, রবিউলের কাছে একটু আশ্চর্য লাগলো, তখন অন্ধকার হয়ে গেছে। দেখলো যে মানুষজন নেই, সামনের কেবিন খালি, পরপর কয়েকটা কেবিনই খালি তখন, এবং তার কাছে অবাক লাগলো। উঁকি দিয়ে দেখলো যে কেবিনের মধ্যে মানুষ নেই। তো সে হেঁটে হেঁটে আরো পেছনে আসলো। লঞ্চের দুই পাশে, এক পাশে বাথরুম ছিল, আরেক পাশে মনে হয় আরেকটা কিছু একটা ছিল সামথিং। তো ওই জায়গাটা বেশ ফাঁকা, ওখানে মানুষ নেই, এবং সে দেখলো যে ওপরে মানে সেই যে বাথরুমের ওপরে যে অংশটা, সেই জায়গাটার মধ্যে ওপরে কেউ আছে, মানে মানুষ আছে, দুই একজন মানুষের কথা সে অস্পষ্ট শুনতে পাচ্ছে। তো রবিউল ওখান থেকে সরে গেল, সরে গিয়ে নিচে চলে আসলো। তার কাছে পরিবেশটা যেন কেমন লাগছিল। তো বেশ অনেকক্ষণ পর যখন কি রবিউল নিচে বসে বোর্ড হলো বা তার অস্বস্তি লাগছিল, লঞ্চের সামনে অনেকক্ষণ থাকলো, রাত বেশ হয়ে গেছে, ঝিঝি পোকা ডাকছে এবং রাতের বেলা, গভীর রাতে লঞ্চের সারেং মাঝে মাঝে আলো মারছে পাড় ঘেঁষে এবং লঞ্চ চলছে। তো এই অবস্থায় রবিউল গভীর রাতে একবার উঠে আসলো উপরে। তো উঠে আসলো দোতলায়। উঠে আসার পর এইবার তার কাছে বেশ বেশ অস্বস্তিকর লাগা শুরু করলো, কারণ দোতলার যে পরিবেশটা কেমন জানি অন্যরকম হয়ে গেছে। যেই কেবিন সে খালি দেখেছে সেটা পুরোই খালি, সেখানে কোনো আলো নেই, এবং তার কাছে অবাক লাগছে যে তারা আসার সময়, তখন কিন্তু রবিউল কিশোর বয়স, তখন রবিউল ক্লাস 8 বা 9-এ পড়ে এরকম। তো রবিউল দেখছে যে তারা আসার সময় কেবিন খালি পায়নি, এখন কিন্তু কেবিন খালি এবং এখানে মানুষ নেই। কেন নেই? বেশ অবাক লাগছে তার কাছে। তো সে হেঁটে হেঁটে গেল, গিয়ে সেই যে ফাঁকা জায়গাটা, কেবিনের পরে যে ফাঁকা জায়গাটা এবং পেছনের বাথরুমের মাঝখানে, সেই জায়গাটাতে দাঁড়ালো। তো দাঁড়িয়ে সে দেখছে যে বেশ মানে নির্জন এবং মানুষজন নেই। তখন ছাদের উপরে সেই যে বাথরুমের ছাদের উপরে সে মানুষের শব্দ শুনেছিল, সেখানেও শব্দ পাচ্ছে না, বেশ নীরব হয়ে আছে। তো রবিউলের কাছে মানে বেশ অবাক লাগলো যে এরকম নীরব হয়ে আছে কেন। সাধারণত সে জানে যে লঞ্চের এই ডেকটার মধ্যে অনেকে বসে থাকে, অনেকে দেখা যাচ্ছে বসে তাস খেলে ইত্যাদি ইত্যাদি। তো আজকে এরকম নীরব কেন? তো সে একটা সিঁড়ি জানে যে এখানে একটা সিঁড়ি লাগানো আছে। তো রবিউল আস্তে আস্তে সিঁড়ির দিকে গেল। সিঁড়ি বেয়ে বেয়ে সে উঠলো উপরের দিকে। তো সিঁড়ির মাঝামাঝি যখন সে ক্রস করেছে, তখন কিন্তু তার মাথাটা উপর দিকে উঠেছে। তো সে দেখলো যে সেখানে একটা খাটিয়া রাখা, একটা বক্সের মতো রাখা সেখানে, এবং সেই বক্সটা দেখে সে মোটামুটি আন্দাজ করতে পারলো যে এই বক্সটা হচ্ছে কফিন। কফিন মানে যেই টেম্পোরারি কফিন যেগুলোতে লাশ পরিবহন করা হয়, সেই কফিনগুলো সে চিনতে পারলো যে একটা কফিন রাখা সেখানে, এবং সেই কফিনটার দুই পাশে দুজন মানুষ বসে আছে। মানুষগুলো বেশ মানে স্বাভাবিক আকৃতির থেকে বেশ বড় মনে হচ্ছে। বসার পরে একটা মানুষের কোমর থেকে মাথা যতটুকু হয় ততটুকু না, বেশ, এবং তারা দুজনই মনে হচ্ছে সাদা কাপড় পরা এবং তাদের মাথা পর্যন্ত কাপড় টানা। তো রবিউল বেশ অস্বস্তিতে পড়ে গেল যে এরা কারা। তো সে আরেকটু উঠল, তার বুকের মধ্যে কিন্তু ধুক 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 করছে, এবং সেখান থেকে সে কড়া কর্পূরের গন্ধ পাচ্ছে। মানে কর্পূর ব্যবহার করলে যে কর্পূরের যে গন্ধ থাকে, সে কড়া কর্পূরের গন্ধ সে পাচ্ছে, এবং তার সাথে গন্ধ আসছে চা পাতার, কর্পূর আর চা পাতার একটা মিশ্রিত গন্ধ তার নাকে এসে লাগছে বেশ কড়া ভাবে। এবং সে যখন নাকি আরেকটু উঠলো, তার যে সিঁড়িটা বেয়ে উঠছিল সেটা কিন্তু একটা মইয়ের মতো কাঠের সিঁড়ি, এবং ঠক করে শব্দ হলো এবং
সে দেখলো সাথে সাথে যে দুজন মানুষ বসেছিল তার দিকে ফিরে তাকালো। তাদের চেহারা দেখে রবিউলের আত্মা উড়ে গেল, কারণ তাদের যে মুখমণ্ডল সেটা মোটেই স্বাভাবিক মানুষের মুখ না। তাদের মুখটা বেশ ভয়ঙ্কর। তার মুখের মধ্যে দিয়ে চোখগুলো মনে হচ্ছে বড় ড্যাব ড্যাবে চোখ, এবং চোখগুলো বড় বড় গোল গোল চোখ। মাঝখানের যে মণিটা সেটা অনেকটা মানে কাটা, বিষাক্ত সাপের চোখের মণি যেরকম থাকে সেরকম কাটা একটা চোখ, এবং মুখের যে দাঁত আছে দাঁতগুলো হা হয়েছে, কষা গড়াচ্ছে, এবং সেখানে দাঁতগুলো মানে চোখা চোখা দাঁত, মানে মানে প্রত্যেকটা দাঁত করাতের মতো চোখা চোখা, করাতের দাঁত যেরকম থাকে সেরকম, এবং সেখান থেকে কষা গড়াচ্ছে। এবং রবিউল যে তার আত্মা উড়ে গেছে সে কিন্তু তাকিয়ে দেখলো যে কফিনের একটা পাশ কিন্তু ফাঁক করা, সরানো। তো রবিউল তার নিজের অজান্তে চিৎকার করে উঠলো তাদেরকে দেখার সাথে সাথে, এবং সে তখনই ফিল করলো তাকে পেছন থেকে কেউ চেপে ধরেছে। পেছন থেকে যে চেপে ধরেছে সে তখন অজ্ঞান হওয়ার দশা, তার জ্ঞান হারায়, কিন্তু সে চিৎকার আরো জোরে করা শুরু করলো, টপ অফ হিজ লাংস, যত জোরে সে চিৎকার করতে পারে। তো এই সময় সে দেখলো যে সেই যে দুজন বসা ছিল দুপাশে, দুজন বাতাসে লাফ দিল এবং উড়ে চলে গেল, মানে অ্যাজ ইফ যে লাফ দিয়ে তারা যদি বাদুড় হয়ে যায়, জাস্ট লাইক দ্যাট, বাদুড়ের মতো উড়ে চলে গেল সেখান থেকে। এবং তাকে যারা চেপে ধরেছে তারা দুজন মানুষ। তারা বলছে, এই ছেলে শান্ত হ, কি হয়েছে বলতেছে। তিনি রবিউল তখন আসলে তার হুশে নাই, সে চিৎকার করছেই ক্রমাগত। তো ওই লোকজন দুজন তাকে ধরে নিয়ে বসায় বললে, কি হয়েছে, কি ব্যাপার, সমস্যা কি, তুমি এরকম চিৎকার করতেছো কেন? তখন সে আস্তে ধীরে একটু চুপ হলো। সে বললো, ওই যে হাতের দিকে দেখালো। তো তারা বললো, অসুবিধা নাই, এটা আমাদের কাকার লাশ এখানে আছে, ডেড বডি আমরা নিয়ে যাচ্ছি, গ্রামে নিয়ে যাচ্ছি, কি সমস্যা কি? তো তখন সে বুঝতে পারলো যে এরা লাশ ক্যারি করছে, এদের দুইজন তাদের কাকার লাশ। এবং যেহেতু এখানে তারা ডেড বডি ক্যারি করছে, তারা পরপর দুটো কেবিন ভাড়া নিয়েছে যাতে মানুষ অস্বস্তি বোধ না করে। এবং তাদের যে কাকা ছিলেন তিনি সেখানকার যেই এলাকার মানুষ, সেই এলাকায় বেশ সম্মানিত মানুষ, এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাবার বাড়িতে, মানে সেই যে তাদের যে কাকা তার বাবার বাড়িতে লাশ দাফন করতে। তিনি থাকতেন অন্য এলাকায়। তো যাই হোক, এইগুলো রবিউল পরে জেনেছে, এবং সে চুপচাপ হয়ে গিয়েছিল। অনেক সে ওই লোকগুলোকে বললো যে তারা এরকম দেখেছে। তো লোকগুলো তাড়াতাড়ি উপর উঠে গেল, উঠে যে ওখানে দেখলো কফিনের কাছে, এবং তারা নাকি সেই কফিনের ভেতরে লাশের মুখের কাপড় সরানো পেয়েছিল, যে মুখের কাপড় কেউ খুলে রেখেছে, এবং সেই কফিনের ডালাটা মোটামুটি আটকানো ছিল হালকা পাতলা ভাবে, কেউ ডালাটাও খুলে ফেলেছে। তো খুবই আশ্চর্য ব্যাপার। এবং সেই লোক দুটো তাড়াতাড়ি সেই ডালাল করলো, এবং তখন সেই লঞ্চের যে মূল সারেং তাকে জানানো হলো ব্যাপারগুলো, এবং সারেং সাথে সাথে লঞ্চের ভেতরে তাদের একজন সেখানকার ইমাম সাহেব ছিলেন, যিনি সেখানে মানুষকে নামাজ পড়াতেন এবং অন্যান্য মানে ধর্মীয় কাজগুলো করতেন। তিনি আসলেন। তিনি এসে ওই লোকগুলোকে প্রচন্ড বকাঝকা করলেন যে কখনোই এরকম একলা লাশ কোথাও ফেলে রেখে যেতে হয় না, এবং লাশের সাথে মানুষ থাকতে হয়, এবং সবসময় দোয়া দুরুদ পড়তে হয় লাশের পাশে বসে, এইভাবে যেতে হয় না। যাই হোক, সেই লোক দুজন সেটা শুনলো এবং বকাঝকা শুনলো, এবং সেই যে ইমাম সাহেব ছিলেন তিনি বললেন যে তোমরা সবসময় এখানে দোয়া পড়ো। এবং তিনিও তখন সেখানে তাকে বলা হলো, তিনি যখন জানলেন তিনি সেখানে বসে দোয়া পড়া শুরু করলেন সবসময়, যতক্ষণ পর্যন্ত সেই লাশটাকে ক্যারি করলো। এবং এই সম্পর্কে বাকি যে ইনফরমেশন গুলো রবিউল শুনেছিল তাদের কাছে, যে লাশটা কার এবং কোথায় যাচ্ছে, এবং এই যে ব্যাপারটা আর কি, যে তার কাকার লাশ যাচ্ছে যে তার বাবার বাড়িতে এখানে, এবং সেখানে যেই তার যে কবর হবে, জানাজা হবে, আবার কবর হবে। তো রবিউল প্রচন্ড ভয় পেয়েছিল, এবং তার দেখা একটা অসম্ভব ভৌতিক অভিজ্ঞতা এটি। এবং তিনি বলেছেন যে এই ধরনের দৃশ্য যে না দেখবে সে কখনোই আসলে বুঝতে পারবে না। ঘটনাটা বেশ আগের, কিভাবে কোন মাধ্যমে ঘটনা পেয়েছি তা আমি শেয়ার করতে চাই না। আমি ঘটনাটা পাই গত সপ্তাহের আগের সপ্তাহে, এইখানে ইংল্যান্ডেই। আমি যার কাছ থেকে ঘটনা পাই তিনি কাঠের নৌকা বানান এখানে, সমুদ্র খুব দূরে না এখান থেকে। সেই লোকের পরিচিত একজনের ঘটনা শেয়ার করেছেন তিনি। আমাদের এখান থেকে অনেক দূরের ঘটনা, উইলসন নামের একজন লোকের ঘটনা।
তিনি তার পড়াশোনা শেষ হওয়ার পর সামারের মাঝামাঝি সময়ে তার দুই বন্ধু নিয়ে জঙ্গলের ভেতর ক্যাম্পিং করতে চান। তিনি আগেও ক্যাম্পিং করেছেন, এটা তার প্রথম না। ঝর্ণার পাশে গুহার মধ্যে পাহাড়ের চূড়ায় ক্যারাভ্যান নিয়ে গেছেন ক্যাম্পিং করতে। ইউরোপের আরো 4-5টা দেশে গিয়েও তিনি ক্যাম্পিং করে আসছেন, তাঁবু গেড়েছেন, থেকেছেন, মজা করেছেন। এরকম ভ্যানও আছে যে যদি ক্যাম্পিং করতে না পারেন সেই ভ্যানের মধ্যে তারা রাত কাটাতে পারে, এটাকে ক্যারাভ্যান বলে। তো 5ই মে 1997 সাল তিনি তার বন্ধু বান্ধব সহ যান ক্যাম্পিং করতে তাদের বাড়ি থেকে প্রায় 145 মাইল দূরে। জায়গাটির নাম আমি উল্লেখ করছি না, তবে তিনি সবসময় কোনো এক জায়গায় ক্যাম্পিং করলে আগেই জায়গার ব্যাপারে জেনে নিতেন, কারণ রাত বিরাতে থাকবে, ভয় লাগতে পারে। তাদের পরিবারে তার মা ও তার একটি ভাই আছে। তার ভাই তার থেকে 3 বছরের ছোট। তো পার্সোনাল ইস্যুতে যাচ্ছি না, তবে এতটুকু বলে রাখি তারা তার দুই ভাইয়ের দুই বাবা। তার মানে তার মার ঘরের প্রথম বয়ফ্রেন্ডের সন্তান হচ্ছেন তিনি, এবং পরবর্তী সময় তার বাবা তাকে ছেড়ে দূরে চলে আসেন। পরবর্তী সময় তার মা বিয়ে করে, এবং বিয়ে করার পর এই ঘরে হচ্ছে তার ছোট ভাই। তো তিনি, তার ভাই ও তার মা থাকতেন, এবং পরবর্তী সময় এই ভাইয়ের বাবাও চলে গেছেন। যাই হোক, ক্যাম্পিং এ আসার সাথে সাথে তার পার্সোনাল ব্যাপার। এই ক্যাম্পিং এ আসার আগে দিয়ে তার মা বেশ কয়েকবার তাকে বারণ করে যেতে, কিন্তু তিনি যেহেতু প্ল্যান করে ফেলেছেন তাই তিনি তার মার কথা রাখতে পারেননি। তাই তার মাও বলে যে তুমি যেহেতু একা যাচ্ছ, আমি চাই যে তুমি তোমার ছোট ভাইকে নিয়ে সাথে যাও। তারা জঙ্গলের দিকে রওনা হয়, এবং তাদের পৌঁছানোর পরে ওইখানে প্রায় বিকাল হয়ে যায়। তো তারা জঙ্গলে ঢুকবার আগে গাড়ি রেখে আস্তে আস্তে খুঁজতে থাকে তারা কোথায় তাঁবু বসাবে। তো বাঁশ নিয়ে এসে, বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসে তারা তাঁবু টাঙিয়ে ফেলে। চারিপাশে গাছ আর পাশেই একটা ঝর্ণাধারা, তবে এটা ছোট। আর সাথেই এই ঝর্ণার পানি যাবার সাথে রাস্তা সহিত ছোট্ট একটা ক্যানেলের মতো ছিল। তো ভ্যান থেকে সব জিনিসপত্র তারা নিয়ে আসতে থাকে একে একে। একজনের দায়িত্ব ছিল যে আশপাশ পরিষ্কার করে ফেলো, যে জায়গাটা তোমরা মানে ক্যাম্পিং করবে সেই জায়গাটা। তারা সেই ছেলেটা করে ফেলে। তারা এই জায়গাটা সিলেক্ট করবার কারণ হচ্ছে সামনে একটা বাড়ি আছে, এবং বাড়ি যেহেতু আছে তারা মনে করছিল যে সুবিধা হবে যদি বৃষ্টি পড়ে, যাতে বৃষ্টি পড়লে কোনো বিপদ আপদ ঘটলে সেই বাড়িটার সাথে সামনে যে তারা আশ্রয় নিতে পারবে। তারা পরিষ্কার করবার সময় দেখে যে এই বাড়ির পিছন দিকটায় তারা তাঁবু গেড়েছে। পরে ওদের ভুল মনে হয় যে এই বাড়িটার সামনে তাঁবু বসালে বরং ভালো হতো। তো তারা সেই বাড়িটার সামনে যেয়ে দেখে এটা তো একটা চার্চ, পরিত্যক্ত চার্চ, এবং ওই চার্চের ভিতরে অনেক গাছপালা, ডাল ফেলা। জায়গাটা কেমন হবে কে জানে, তবে এই জঙ্গলের মাঝে পরিত্যক্ত চার্চ জিনিসটা কেমন। তারা দিনের বেলাতেই এটার ভেতর আলো মেরে ভেতরে প্রবেশ করে, কারণ ভেতরটা পুরো অন্ধকার ছিল। খুব বড় একটা চার্চ না, তবে এখানে কেন এটা তা পরিষ্কার বুঝবার কোনো উপায় নেই, কারণ এখান দিয়ে কোনো মানুষের চলাফেরা নাই। অনেক সময় জঙ্গলের ভেতরে হাঁটা চলাফেরা করার জন্য অনেক মানুষ এই রাস্তা বের করে রাখে, কিন্তু এমনটা এখানে নাই। প্লাস এখান থেকে জঙ্গল শেষ করে তাদের ভ্যান যে জায়গাটায় রাখা আছে সেই জায়গাটুক যেতে 7 মিনিট সময় লাগে। তার মানে তারা রোড থেকে খুব বেশি ভেতরে না, এবং যেই রোড থেকে তারা ভেতরে না সেই রোডটা কিন্তু কাঁচা, এটা পাকা করা রাস্তা না, তারা বেশ ভেতরে জঙ্গলে। যাই হোক, এরকম হয় কিন্তু এই জায়গায়। তো তারা দুপুরের লাঞ্চ সন্ধ্যার দিকে করে সবাই একটা ঘুম দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা জন্য রেস্ট নেয়। তো ঘুম ভাঙে শিয়ালের ডাকে। আশেপাশে পাখির মতো কুহু শব্দ আসছে, মনে হচ্ছে পেঁচা ডাকছে, এবং শিয়াল যে আশেপাশে চলাফেরা করছে, কারণ শিয়ালের পায়ের চলাফেরা ওই মরা পাতার উপর পড়ছে দেখে শব্দ হচ্ছে, তারা শুনতে পাচ্ছিল। তারা ক্যাম্প ফায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে বসে বসে গল্প করছিল আর হাসাহাসি করছিল ঘুম ভাঙার পর, এবং বিয়ার ছিল সাথে, মজা করছিল, ফুর্তি করছিল, আর আগুনে পড়ছিল 3টি হাঁস। রাতে তাদের খাওয়া দাওয়া শেষ করে তারা চুপচাপ বসে থাকার পর প্ল্যান করে সেই পরিত্যক্ত চার্চের ভেতর প্রবেশ করবে, লাইট নিয়ে যাবে। টর্চ লাইট চালানোর মধ্যে একটা আনন্দ আছে, আর তখন অ্যাডভেঞ্চারের দরকার ছিল, সেটা মনে করে তারা যাচ্ছে বা এরকম প্ল্যান করছে যে যাবে। তারা লাইট জ্বালিয়ে সেই চার্চের ভেতর প্রবেশ করে, টর্চ লাইট জ্বালিয়ে চার্চের ভেতর প্রবেশ করে। চার্চের ভেতর ঢোকার সময় কোনো দরজা ছিল না। তারা ভেতরে প্রবেশ করে ক্রুসিফাইড যে জায়গাটা জিসাসকে ঝুলানো অবস্থা ছিল
সেই মূর্তিটা ভাঙা অবস্থায় পায় এবং লাইট দিয়ে দিয়ে চারিপাশ দেখে এক পর্যায়ে তারা সবাই ব্যাক করে এবং যে যার তাঁবুতে চলে যায়। এতটুকু বিশ্বাস করেছে যে ওই চার্চের ভেতরটা, পুরো চার্চটা খুবই ছোট একটা চার্চ। যে বেঞ্চগুলোতে মানুষজন বসে সেটা কমপক্ষে এই পাশ ও পাশ দুই পাশ মিলে 10টা 20টা বেঞ্চ হবে, মানে খুব ছোট চার্চ। রাত তখন 3টা বাজে, চার্চের ভেতর থেকে শব্দ আসছে। উইলসন জেগে যায়, জেগেই লাইট জ্বালিয়ে ভালো করে কান পাতে তাঁবুর ভেতর থেকে। সে শুনতে পায় তার ভাই সেই চার্চের ভেতর থেকে তাকে ডাকছে। কিছু একটাও পেয়েছে। যেহেতু তিনি ঘুম থেকে জেগেছেন, উনি ভেবেছিলেন অন্যরাও মেবি ওখানে গেছে, আমাকে না নিয়ে গেছে। তাই অন্যদের তাঁবুতে অন্যরা ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না তিনি না দেখেই তিনি চার্চের কাছে চলে যান। যে দেখেন চার্চের ভেতর তার ভাই একা একা হাঁটছে অন্ধকারের মধ্যে। তিনি জিজ্ঞেস করেন, তুমি এখানে একা কেন, ঘুমাচ্ছ না কেন? ওনাকে দেখে তার ভাই পেছনে 2 হাত নিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আরো জোরে জোরে হাঁটতে থাকেন। তিনি দেখলেন তার ভাই সামনের দিকে চলে গেল, চার্চের ভেতর চলে গেল। তিনি শব্দ পাচ্ছেন, ইকো শব্দ পাচ্ছেন, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না। তার ভাই যে চলে যাচ্ছে, তার ভাইকে আর দেখা যাচ্ছে না, কিন্তু চলে যাওয়ার শব্দটা তিনি পরিষ্কার পাচ্ছেন। তিনি গেলেন তার ভাইয়ের হাত ধরতে, যে চলো রাত হয়েছে, কাছে যেতে যাচ্ছেন, কালকে আবার আসা যাবে। তিনি টর্চ ভাইয়ের বডিতে মারতেই কাছে যেয়ে দেখেন ধপধপে সাদা মুখে, কোনো চোখ নেই, নাক ঠোঁট কিছুই নেই। আর এদিকে পুরো চার্চ জুড়ে তিনি শুধু তার নাম নিচ্ছে, কেউ তার নাম নিচ্ছে, উইলসন, 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 আমাকে ছেড়ে যেও না। শব্দটা তার ভাইয়ের। হঠাৎ উপর থেকে অনেকগুলো লাশ তার সামনে এসে পড়ে, এমনকি তার উপরে পড়ে। তিনি পড়ে যান এবং চুপ করে চিন্তা করতে থাকেন, কি ঘটনা, তিনি কোথার থেকে এরা দেখলো, কিভাবে হলো, তিনি সব কি দেখছেন? কখনো তো তিনি এরকম কিছু দেখেন নাই। হ্যাঁ, একদিন তার মা বলেছিল তিনি স্বপ্নে দেখেছেন অনেকগুলো লাশ তার উপর পড়ছে। তার মানে কি তিনিও এটা স্বপ্ন দেখছেন? এই চিন্তা করতে করতে তিনি আর কিছু মনে করতে পারেন না। পরের দিন তাকে চার্চের ভেতরে তার বন্ধু বান্ধব পায়, তার ছোট ভাইও ছিল। তার বন্ধুরা তাকে তাঁবুর ভেতর নিয়ে আসে, তাকে ঘুম পাড়িয়ে রাখে। তার ঘুম ভাঙলে তিনি বলেন এই চার্চের ভেতর সমস্যা আছে। তার ছোট ভাইয়ের কণ্ঠে তিনি এই চার্চের ভেতর পেয়েছেন এবং অনেক লাশ তিনি একসাথে তার উপরে পড়ে যেতে দেখেছেন, যার মধ্যে একটা লাশ তার উপর পড়েছিল, আর সেই লাশটি হচ্ছে তার মায়ের। তিনি পচা গলা গন্ধ পাচ্ছিল সেই লাশের ভেতর থেকে। তিনি এরপরে আর মনে করতে পারছে না। তিনি এরপর থেকে কিছু খাওয়া দাওয়া করছিল না এবং মনে মানে কালকে তারা সকালে এখান থেকে বের হয়ে যাবে এরকম প্ল্যান করছে, যে কারণ ওর অবস্থা খারাপ এবং ওর পাগলাটে আরো আচরণটা মানে বেড়ে যাচ্ছে। খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, চুপ করে এদিক সেদিক তাকাচ্ছে। তো সব বন্ধুরা যখন এরকম ইনসিডেন্টের সম্মুখীন হয়, তখন তারা কি চিন্তা করে, না এখান থেকে চলে যাওয়া দরকার। তো মনে করেন যে কালকে তারা চলে যাবে, আজকে রাত থাকতে হচ্ছে। তো রাতে তো সব বন্ধুরা ঘুমাচ্ছে, তারা আর তেমন একটা গল্প গুজব করতে পারেননি। তো প্ল্যান করে যে এক তাঁবুর ভেতর সবাই ঘুমাবে, কারণ তাঁবু সারা গুটিয়ে ফেলে, একটা তাঁবু রাখে খালি। তো আজকে রাতের বেলা উইলসন উইলসন করে ডাকছে তার মা চার্চের ভেতর থেকে, আর ভেতরে গান চলছিল। একযোগে অনেকগুলো শিশু গান গাচ্ছিল। তিনি চার্চের ভেতর যাবেন বলে সবাইকে ডাকে। সবাই বলতে থাকে কিসের বেল, কিসের ঘন্টা। তিনি খালি বলতে থাকে বেল বাজছে, ঘন্টা বাজছে, আমাকে চার্চে যেতে হবে, মা ডাকছে আমাকে চার্চের ভেতর থেকে। সবাই বলছে কই, আমরা তো কিছুই শুনছি না, তুই কোথা থেকে শুনছিস? তিনি নাকি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কাউকে চিনতে পারছিল না উনি। আর এত রাতে ওকে বাঁধার কোনো দড়ি পাচ্ছিল না কেউ, কারণ তিনি এতটাই পাগলামি করছিলেন, তাঁবু ভাঙার মতো অবস্থা। 2 বন্ধু ও তার ভাই মিলে পারছিল না তাকে তাঁবুর ভেতর আটকাতে। তারা তাকে কোনো মতে আটকে রাখে এবং তিনি চিৎকার করতে থাকে, আমার মাকে ওনারা মেরে ফেলবে, আমার মাকে বাঁচাতে হবে, আমার মাকে বাঁচাতে হবে, উনি আমার মাকে টুকরো টুকরো করছে। তারা সেই রাতেই তাকে গাড়িতে তোলে এবং সব জিনিস গুটিয়ে কোনো মতে সেই রাতেই রওনা হয়ে যায়। আর এদিকে ওনার গাড়ির ভেতর পাগলামি মনে হয় আরো বেড়ে গেছে। তিনি চিৎকারে চেঁচামেচি করতে থাকে, এক পর্যায়ে নিজেই নিস্তেজ হয়ে পড়েন।
তারা 3 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যান। এত জোরে গাড়ি চালান তারা সেদিন রাতে, এবং পৌঁছালে তারা তার রুমে তাকে শুইয়ে দেয়। সকাল হলে তিনি তার ঘরের ভেতর নিজেকে পেয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, কাহিনী কি, ক্যাম্প থেকে চলে আসা হলো কেন? তার মানে যা এতক্ষণ ঘটলো তার কিছুই মনে নেই। তার মনে আছে শুধু একটাই, যে তার মা তাকে চার্চের ভেতর থেকে ডাকছিল। ঠিক পরের দিন সেখান থেকে ব্যাক করার পর তিনি চিৎকার শুনতে পান তার মায়ের ঘর থেকে। সেদিন রাত 1টার দিকে তার মায়ের ঘর থেকে অনেক অনেক চিৎকার শুনতে পান তারা। তিনি ঘরের ভেতর ঢুকে দেখেন তার মা বিছানায় ছটফট করছে এবং নাক মুখ দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। এরকম রক্ত পড়ে শীতকালে, কিন্তু এরকম রক্ত তো আগে শীত মানে নাক মুখ দিয়ে রক্ত আসে, এরকম তো না। তারা তো এই দেশেরই মানুষ, কিন্তু এরকম তো হওয়ার কথা না। তারা দ্রুত তার মাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তার তাকে ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করে। তিনি হাসপাতালের বাইরে ছিলেন। হঠাৎ ডাক্তাররা তার কাছে এসে বলল, আপনার মা আর বেঁচে নাই। তারা চেষ্টা করেছেন, কিন্তু তার হার্ট পাম্প করছিল না, কোনোভাবেই হার্ট পাম্প করছিল না। কোনো উপায় বের করতে পারেনি, কারণ দেরি হয়ে গেছিল। তার ভাই তো তার চাক্ষুষ সাক্ষী। তিনি হয়তো সেই চার্চের ভেতর কিছু দেখেননি, কিন্তু তার ভাই পাগলামো করতে করতে বলছিল যে তার মাকে কেউ মেরে ফেলবে, তার মাকে কেউ মেরে ফেলবে, কেউ একজন তার মাকে মেরে ফেলতে চায়, তাকে টুকরো টুকরো করে ফেলবে। এখন তার মা চলে গেল, তার মানে তার ভাইয়ের ভিতর কি আসলেই কোনো ঝামেলা চলছে? তার মাকে কবরে শুইয়ে দিয়ে আসার দিনের ঘটনা। রাতের বেলা তার ভাই বাইরে থেকে আসে। কিরকম পাগলের মতো অবস্থায় তাকে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল মাতাল অবস্থা। তাদের পরিবারের একজন মা তাদের মারা গেছে, আর তিনি মদ খেয়ে বাসায় আসছে। তাদের আত্মীয় স্বজন তাকে ধিক্কার জানাচ্ছিল এরকম কাজে, যে তুমি মদ খেয়ে আসছো কিভাবে। তো সেদিন রাতের বেলা তিনি অনেক চিৎকার করছিল, কিন্তু তার এই মিসবিহেভ এবং তার এই খারাপ ব্যবহার এবং এই খারাপ আচরণের কারণে তার রুমে কেউ যায়নি। পরের দিন সকালবেলা তার ছোট ভাই তার বড় ভাইকে জিজ্ঞেস করছে, কি সমস্যা তোমার, তুমি এরকম পাগলামি কেন করছো, তোমার কি সমস্যা, তুমি আমাকে বলো। তিনি বলেন যে তার মাথা সারাক্ষণ খারাপ হতে থাকে। মাঝে মধ্যে তার মনে হয় তার মা তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার মা তাকে বলছে যে তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। এরকম করতে করতে প্রায় 3-4 মাস চলে যায়, এবং বারবার তিনি তার ছোট ভাইকে বলতে থাকে যে আমার দ্বারা যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, আমার দ্বারা যদি কোনো খারাপ কিছু হয়ে যায়। তার ভাই তাকে বারবার বোঝায়, এদিকে নিয়ে যায়, ওইদিকে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই কোনো দিক থেকে ওনার কাছ থেকে পজিটিভ রেসপন্স তার ছোট ভাই পাচ্ছিল না। একদিন রাতের বেলা তার ছোট ভাই ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম থেকে তার ছোট ভাই ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে চিৎকারে, প্রচন্ড চিৎকারে। তিনি তার ভাইয়ের রুমে যায়, দেখে তার ভাইয়ের চারিপাশে রক্ত। তার ভাইকে জিজ্ঞেস করে ডাকতে থাকে, কিন্তু তার ভাইয়ের কোনো খবর নেই, কিন্তু শরীরে কোনো অংশ কাটাও নাই, যে রক্ত কোথা থেকে আসবে, কোনো অংশ কাটা নাই। তার ভাই মেঝেতে পড়ে আছে, শুয়ে আছে, পুরা বিছানা জুড়ে রক্ত, এটা আসলো কোথা থেকে? পরে তার ভাই তাকে বলে যে রাতের বেলা তিনি চুপ করে বসেছিল, আর সিলিং থেকে রক্ত টপ টপ করে তার শরীরে পড়ছিল। তিনি অনেক চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়, কিন্তু কেউ রুমে আসে নাই। তো যেহেতু পরবর্তীতে তার ভাই এসছে, পরে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, প্লাস তাদের বাসায় একটা পাদ্রী নিয়ে আসেন। সেই পাদ্রী তাদের বাসা ভালো করে দেখেন এবং হোলি ওয়াটার দিয়ে তার ভাইকে তাদের রিচুয়াল অনুযায়ী কিছু ব্যবস্থা নেন, যে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তাদের বাড়িটা বন্ধ করার বিভিন্ন রকমের পদ্ধতি তারা গ্রহণ করে। তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ডে প্রতিদিন রাতের বেলা সেদিনের পর থেকে শব্দ আসতে শুরু করে। মনে হতো যে বাড়ির আন্ডারগ্রাউন্ডে কেউ চোর এসছে, অথবা বাড়ির আন্ডারগ্রাউন্ডে কেউ ঠক ঠক করে কাজ করছে। এই শব্দটা বাসায় উপস্থিত সবাই পেত। ওই মুহূর্তে তাদের বাসায় তার ছোট ভাইয়ের একটা গার্লফ্রেন্ড থাকতো, সেই মেয়েও সেই শব্দ পেত যে আন্ডারগ্রাউন্ড থেকে কেউ ঠক ঠক করে শব্দ আসছে। একদিন রাতের বেলা পানি খেতে উঠেছে তার ছোট ভাই। তো ওই মুহূর্তে তিনি ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, তার বড় ভাই ঘরের মধ্যে, উইলসন ঘরের মধ্যে ঘুমিয়েছিল। তার ছোট ভাই পানি খেতে উঠবে, পানি খাচ্ছে, ডাইনিং টেবিল থেকে পানি নিয়ে খাচ্ছে,
আসলে ডাইনিং টেবিলের পাশে ফ্রিজ থেকে খুলে পানি নিয়ে খাচ্ছিল, প্লাস বিয়ার খুলবে, এরকম সময় তাদের মনে হলো যে তাদের আন্ডারগ্রাউন্ড থেকে কোন একটা মানুষের শব্দ, হাঁটার শব্দ, এবং এইখানকার বাড়িগুলো হচ্ছে সব কাঠের তৈরি, সো হাঁটলে শব্দ পাওয়া যায়। আমি আপনাদেরকে হেঁটে দেখাবো, এবং আমার বাসার মধ্যে এরকম হাঁটলে শব্দ পাওয়া যায়। রাত্রেবেলায় 12টা-1টার পরে যদি ঘুমন্ত অবস্থায় কেউ হাঁটতে থাকে, তখন মনে হতে থাকে যে বাসার ভিতরে কেউ ভয়ের কিছু করতে যাচ্ছে। তো যাই হোক, এখানে কটর 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 শব্দ হয়, ঠিক একই রকম আমি আপনাদেরকে বলতে চাই, ওই আন্ডারগ্রাউন্ডে তিনি এরকম কটর কটর শব্দ পাচ্ছিলেন, কেউ হেঁটে যাচ্ছে। তো তার ছোট ভাই খুব সাহসী, যেহেতু তিনি কিছু দেখেন না, কিছু বোঝেন না, তিনি কি করেন, টর্চ নিয়ে নিচে যান। নিচে যে দেখেন যে একটা রেডিও চলছে। তাদের বাসায় আসলে ওই দিন ওইখানে রেডিও রাখার মতো কেউ নাই, যেখানে রেডিও রেখে আসবে, ওইখানে রেডিও চলছে। রেডিওর মধ্যে শব্দ আসছে, তার মায়ের শব্দ। এখন তিনি বারবার চোখ কচলাচ্ছে, মাথা চুলকাচ্ছে, রেডিওর মধ্যে মায়ের ভয়েস কোথা থেকে আসবে? তাদের দুই ভাইয়ের নাম শুনে বলছে যে তোমরা এই বাসা ছেড়ে চলে যাও, যত দূরে পারো চলে যাও, তোমাদের কাছে বিপদ চারিপাশে ঘুরছে, যখন বিপদ এসে যাবে তখন তোমাদের রক্ষা নেই। রেডিও থেকে সেই ভয়েস আসছে। তিনি দৌড়ে উপরে যায়, এবং উপরে যায় তার গার্লফ্রেন্ডকে জিনিসটা বলে যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। তো তার গার্লফ্রেন্ড তার পরের দিনই তার বাসায় চলে যায়, এবং ওই গার্লফ্রেন্ড বলতে হচ্ছে তারা একসাথে থাকতো ওই বাসায়। তো পরবর্তী সময়ে তার বড় ভাইকে তিনি বলে যে দেখো, আমি